সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন অভিনেতা নির্দেশক মামুনুর রশিদ। আপনাকে স্বাগত ভাই। ধন্যবাদ। আজকে সময় সংলাপে আমি আপনার কাছে প্রথমে জানতে চাই যে আপনার কাজ নিয়ে শুরু করি। আপনি সংদের নিয়ে সংক্রান্তি করেছিলেন। এই যে সং বা এই যে যারা এই ধরনের কাজগুলো করছে, আমাদের সংস্কৃতির সঙ্গে যে চরিত্রগুলো, যে পেশাগুলো জড়িত আছে, তারা কেমন আছে আসলে? ভালো নেই, ভালো নেই। কারণ হচ্ছে যে সং হচ্ছে একটা বাংলাদেশের একটি অঞ্চলের, তারপরে একটি অঞ্চল শুধু না, অনেক জায়গায় এই সং একটা খুব একটা ইন্টারেস্টিং আর্ট ফর্ম, থিয়েটারের আর্ট ফর্ম বলবো আমরা, নাট্যাঙ্গিক। এই নাট্যাঙ্গিকের লোকরা হচ্ছে শ্রমজীবী, কৃষক, ভ্যান চালক বা এই ধরনের কাজকর্ম করে, এবং দিনের শেষে তারা নিজেদের এন্টারটেনমেন্টের জন্য যেসব চরিত্রগুলো সারাদিন দেখে তাদেরকে অনুকরণ করে, ব্যঙ্গ করে। এখন এইটা উন্নতি হতে হতে এমন একটা জায়গায় গিয়েছিল যে কমেডি ডিলার্টে সাথে সঙ্গের অদ্ভুত একটা মিল খুঁজে পাওয়া গেল। এরা কিন্তু গ্রামের লোক, জানে না, কিন্তু দেখা গেল যে এক ধরনের মেকআপ দেওয়া শুরু করলো, লাল মেকআপ, অমুক তমুক, এবং এদের লক্ষ্যবস্তু হচ্ছে গ্রামের শোষক শ্রেণী, যেমন একটা চেয়ারম্যান, একটা মেম্বার অথবা জোদ্দার, তাদেরকে নিয়ে এরা সং করে। এবং দেখা গেছে যে এই সং করার অপরাধে অনেককে গ্রাম থেকে গ্রামান্তরে পালিয়ে বেড়াতে হয়েছে। এই ধরনের এইটা ছিল একটা ফল। এবং চৈত্র সংক্রান্তির সং, এই যে চৈত্র মাস আসছে, 30শে চৈত্র তারা সং করতে বেরোবে, এবং বাড়িতে বাড়িতে গিয়ে হয়তো কিছু চাল, কিছু একটা ডিম বা এক হালি ডিম পেলো, কিছু তরি তরকারি পেলো, এই নিয়ে বাড়িতে তারা ফিরে আসে। তো এইটা চলছিল অনধিকাল থেকে, অনেক দিন থেকেই চলছিল এটা। ইদানিং যেটা হয়েছে যে এদের মধ্যে একটা মানে আরবানাইজেশনের ঝোঁক দেখা যাচ্ছে। আচ্ছা, দেখবেন যে গত কয়েক বছরে নাগরিক হওয়া, নাগরিক এন্টারটেনমেন্টের কাজে নিজেদেরকে ব্যবহার করা। আচ্ছা, যেমন ধরুন যে ঢাকায় গত কয়েক বছর ধরে তারা কিন্তু আসা যাওয়া করছে, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে, বিভিন্ন জায়গায় যায়, এবং যার ফলে হয়েছে কি যে এদের যে মেইন স্ট্রিম যেটা আসল যে অ্যাস্থেটিক্সের জায়গাটা, এটা দুর্বল হয়ে যাচ্ছে। তা আমার সংক্রান্তিতে কিন্তু ওই আদি বিষয়টি আমি রেখেছি যে এরা ওই সং করতে করতে গ্রামের এমন সব লোককে আঘাত করে বসে যে যার কারণে ওর জীবন দুর্বিষহ হয়ে পড়ে। ওর গরু যেটা ছিল গাই, সেই গাইটা একে তারা বিষ খেয়ে মেরে ফেলে। তারপর তার যে ছোট্ট একটু ক্ষেত আছে সেখানে পানি দেয় না, এরকম নানান রকম সংকটের মধ্যে ফেলে দেয় তাকে। তো এই যে থিয়েটারের যে চিরন্তন কাজ, থিয়েটার হলো একটা গণতান্ত্রিক মাধ্যম, মানুষের কথা মানুষের মধ্যে যে ছড়ানো, এই কাজটি ওরা করছিল। এবং এই কাজটি করতে গেলে যে কি বিপদ হতে পারে, সেই বিপদটাও সংক্রান্তিতে দেখানো হয়েছে। তাদের মধ্যে মানে নগরের হাওয়া লাগলো কেন? জীবিকার প্রয়োজনে? জীবিকার প্রয়োজনে, এটাও স্বাভাবিক। যেমন ধরুন যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, বিশেষ করে যারা এনজিও, তারাও এই আঙ্গিকগুলোকে নিয়ে কাজ করে, ব্যবহার করে, মানে প্রচার কাজে ব্যবহার করে। পট গান যেমন নাকি পপুলার মিডিয়া এগুলোকে ব্যবহার করে, সেখান থেকে এরা কিছু টাকা পয়সা পায়। আর টাকা পয়সা পেয়ে আমি সম্প্রতি আমার একটা খুব খারাপ অভিজ্ঞতার কথা বলি, যে তারা ওই SP4 সিস্টেম ছাড়া এবং ছাড়া, ওই যে কিবোর্ড ছাড়া সং করতে পারে না। সঙ্গের মধ্যে একটা গান থাকে, এই গানটা হয়তো হিন্দি গানের অনুকরণ অথবা পপুলার প্যারোডি, বা হিন্দি গানটাই গায়, কিন্তু তার সঙ্গে যে আগে যেটা ছিল যে একটা হারমোনিয়াম, হারমোনিয়াম হলো একটা সিঙ্গেল রিড হারমোনিয়াম, ছোট্ট গামছা দিয়ে বেঁধে, কিন্তু এখন সেই জায়গা দখল করছে সে কিবোর্ড। তারপর রিদম ইনস্ট্রুমেন্ট নাই, পারকেশন নাই, সেই জায়গায় এসেছে এখন রিদম বক্স দিয়ে দেয়। এবং এটা এত উচ্চ গ্রামে যে শিল্পের যে কোমল জায়গাগুলো, এই কোমল জায়গাগুলো কিন্তু ধ্বংস হয়ে হারিয়ে যাচ্ছে। এবং এর সঙ্গের মতো তো আরো চরিত্র আছে আমাদের মাঠে ঘাটে গ্রামে গঞ্জে, তাদেরও তো একই অবস্থা। হ্যাঁ, একই অবস্থা। আপনি যদি যাত্রার কথা একটু বলেন। যাত্রা তো একটা, যাত্রার যে অবস্থার কি বলবো, যাত্রা কিন্তু আমাদের একটা আদি বাংলাদেশের একটা ঐতিহ্য যাত্রা। এবং যাত্রা
গ্রামের মানুষের এমন একটা বিনোদনের জায়গা ছিল যে যাত্রায় এসে মানুষ শিখত, মূল্যবোধ শিখত। এবং যাত্রার এক সময় চরিত্রগুলোর নাম থাকতো না, সু এবং কু, ভালো এবং খারাপ। এবং যাত্রা একটা বিবেকের ভূমিকা আছে। বিবেক যে গান গায়, বিবেক যেটা গান গায় সেটা হচ্ছে পাবলিক ভয়েস, মানুষের কণ্ঠস্বর। এবং অভিনয়, আমরা যে ছোটবেলায় যে যাত্রা দেখেছি সেখানে যে স্পিচ মেকিং, চমৎকার করে স্পিচ আওড়ানো, সংলাপের সে কি খেলা, জেস্টারের সে কি খেলা, শরীর দিয়ে কত ধরনের জেস্টার তারা নিয়ে আসছে। এইগুলো যেটা হলো আর কি, যে বাংলাদেশ হওয়ার পরে কিছুদিন পর্যন্ত ভালোই চললো। তারপরে যাত্রাটা হয়ে গেল প্রিন্সেসদের আগমন। এই যে প্রিন্সেসদের আগমন হলো আর কি যাত্রায়, এক ঝাঁক ডানা কাটা পরি, তারা এসে যাত্রাটাকে আস্তে 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 অশ্লীল করে দিল। এবং মূল যারা যাত্রার অভিনেতা, অভিনেত্রী, অধিকারী, হ্যাঁ, এরা করলো কি, যে এরা এরা রিটায়ার করে গেল আর কি। এর সাথে লড়াই করে আর পারলো না। এর সঙ্গে যুক্ত হয়েছে কিছু দুষ্কৃতকারী, এদেরকে বলে নায়ক পার্টি। নায়ক পার্টি মানে হচ্ছে যারা হোস্ট, দলটাকে নিয়ে এলো, ডাকে যারা, হ্যাঁ, দলটাকে ডেকে আহ্বান করে নিয়ে এলো এবং সেখানে কয়েক রাত অভিনয় হবে, তার জন্য একটা চুক্তি হলো যে এত টাকা করে পার নাইট পাবেন। এখন তারা উস্কে দেয়, তারা উস্কে দিল যে এখানে এসে অশ্লীল নাচ করতে হবে। বই আস্তে আস্তে ছোট হতে থাকলো, বই ছোট, নাচ বেশি। এবং দর্শকদের বই বিষয়টা আছে কিনা সেটা এখন বই, এখন তো বই আছে, ওই তো ছোট্ট, এবং দর্শকরা ওই উল্লাসে মেতে উঠছে। এবং এইটাকে কেন্দ্র করে জুয়া টুয়া নানান কিছু যুক্ত হয়ে গেল আর কি। বিবেক যে যাত্রা থেকে হারিয়ে যাওয়া মানে আমাদের সমাজ সংস্কৃতি থেকে বিবেক হারিয়ে যাওয়া। অবশ্যই। এবং বিবেক কিন্তু এখনো আছে যাত্রায়, কিন্তু বিবেকের ভূমিকাটা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছে। এবং আমাদের গ্রাম বাংলায় এটা একটা মানে প্রধান বিনোদনের জায়গা ছিল যাত্রা। সিনেমা হল হয়েছে, ভেঙে যাচ্ছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে, কিন্তু যাত্রা কিছু কিছু জায়গা ছিল যেখানে একটা সিজনে যাত্রা হবেই, এখনো আছে। যেমন চা বাগানে বাসন্তী পূজার সময়, মানে দুর্গা পূজার সময় যাত্রা শুরু হবে, এবং বাসন্তী পূজা যেটা এখন চলছে বাসন্তী পূজার সময় শেষ হবে। এরকম কিছু নিয়ম কানুনের মধ্য দিয়ে যাত্রা আবদ্ধ ছিল। এবং যাত্রার অভিনেতা অভিনেত্রী, এমন সব বড় বড় অভিনেতা অভিনেত্রী ছিলেন যাত্রায়, যে মানে চিন্তা করে না। বিবেক যেটা বললেন আপনি, বিবেকের যে সুললিত কণ্ঠস্বর, উদাত্ত যে কণ্ঠস্বর, মানুষকে একেবারে মানে ভাসিয়ে নিয়ে যেত আবেগের বন্যায়, সেই জায়গাগুলো নষ্ট হয়ে গেল। আমি যেটা বললাম যে এর সঙ্গে একটা চক্র ঢুকে গেছে। আমাদের চলচ্চিত্রের মূল ধারার অভিনেতারা তো অভিনয় করতেন যাত্রাতে। হ্যাঁ, আনোয়ার হোসেন অভিনয় করতেন, পশ্চিমবঙ্গে এখনো অভিনয় করে। এমন সব অভিনেতাদের সাথে আমার দেখা হয়েছে যারা পার নাইট 25,000 টাকা নেয়, 30,000 টাকা নেয়, তারপরেও যাত্রা চলছে সেখানে। এইখানে যেটা হলো যে দুষ্কৃত বা চক্রের কথা যেটা আমি বলছি, সেটা হচ্ছে যে এখানে যাত্রার যারা নেতা তারাই এটাকে উৎসাহিত করা শুরু করলো, এবং এবং আমরা আপনাকে একটা এক্সাম্পল দিলে বুঝবেন। আমরা বহুদিন যাবৎ চেষ্টা করছি, বিশেষ করে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে বলেছি, আমরা সান্ধ্য যাত্রা করি, রাত 10টার মধ্যে যাত্রা শেষ হয়ে যাবে, 7টার থেকে শুরু, রাত 10টা। হ্যাঁ, রাত 10টা 3 ঘন্টা সময় দিলাম, আরেকটু বাড়াতে পারি, 11টা করি, 11টার মধ্যে যাত্রা শেষ হয়ে যাবে। সবাই বললো যে হ্যাঁ, এটা খুব উত্তম প্রস্তাব, পশ্চিমবঙ্গে তাই আছে। কিন্তু একটা শিল্পকলা একাডেমিতে যখন নাকি একটা যাত্রা উৎসব হবে, তখন তারা বেঁকে বসলো, না, যাত্রা সারা রাত ব্যাপী হতে হবে। এবং এইটার কাছে যখন অবনত হলো শিল্পকলা একাডেমি, তারপরে কিন্তু এটা সর্বনাশ শুরু হয়। কেন সেটা মানে মানা হলো না? কেন মানলো না? ওরা বললো তাহলে আমরা করবো না। মানে কারা করবে না? এই যাত্রা উন্নয়ন পরিষদ আছে একটা, আচ্ছা, সে তারা বললো যে এটা তাহলে আমাদের পক্ষে সম্ভব না, সারা রাত যাত্রা করতে হবে, দর্শক হবে না, হ্যান ত্যান, এই সমস্ত একেবারেই মানে কোনো অর্থহীন। বর্তমান সরকার যেটা করেছে যে যাত্রার একটা নিবন্ধন প্রক্রিয়া, আগে যেটা ছিল যাত্রার একটা কালা কানুন ছিল, একটা তো সেন্সার ছিল, হ্যাঁ, সেন্সার উঠে গেল। কিন্তু আরেকটা যেটা ছিল ডিস্ট্রিক্ট এন্ডোর্সমেন্ট অ্যাক্ট, এটার একটা ঐতিহাসিক পটভূমি আছে। সেটা হচ্ছে
যে মুকুন্দ দাস যখন যাত্রা করতেন ব্রিটিশ বিরোধী, তখন করতো কি যে মুকুন্দ দাস এমন একটা জায়গা বেছে নিতেন, যেমন ধরেন ফরিদপুর আর বরিশালের মাঝখানে একটা খাল পেরোলেই মানে ফরিদপুর, মানে উনি বরিশালের একটা অঞ্চলে অভিনয় করছেন, পুলিশ খবর পেল, খবর পেয়ে দিয়ে তাকে অ্যারেস্ট করতে যাবে, কিন্তু ততক্ষণে উনি খাল পার হয়ে ফরিদপুর চলে গেছে। হ্যাঁ, বরিশালের পুলিশ ফরিদপুরের যে অ্যারেস্ট করতে পারে না, তখন ব্রিটিশরা একটা কালাকানুন করলো, ডিস্ট্রিক্ট এন্ডোর্সমেন্ট অ্যাক্ট। অর্থাৎ যে কোনো যাত্রা দল যদি কোনো জেলায় অভিনয় করতে যায়, পূর্বাহ্নে ওই জেলা প্রশাসনের অনুমতি লাগবে, এবং যেখানে অভিনয় করবে সেই জায়গায় থানার যে ওসি, অফিসার ইনচার্জ, তার পারমিশন লাগবে। তো এইগুলো সব আমরা এখন উঠিয়ে দিয়ে, আর যেটা করা হয়েছে যে শিল্পকলা একাডেমির অধীনে একটা নিবন্ধন করবে। আচ্ছা, যে লাইসেন্সটা দিত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এখন সেই লাইসেন্সটা দেওয়া হচ্ছে শিল্পকলা একাডেমিতে। তো শিল্পকলা একাডেমিতে সেটার মাধ্যমে একটা লাইসেন্স দেওয়া হচ্ছে। অনেকে লাইসেন্স পাচ্ছে না, লাইসেন্স যারা পাচ্ছে না তারাও যাত্রা করছে। এখন এখানে যে টোটাল প্রক্রিয়ার মধ্যে যে দুর্নীতিটা, এটা ঢুকে গেছে। আবার যারা নিবন্ধন পেয়েছে তারাও ওই অশ্লীল যাত্রা করছে। তো এগুলি ইনফরমেশন পাওয়ার পর আমরা সেই সমস্ত জায়গায় লোকজন পাঠাই ওই কমিটির থেকে। তো লোকজন আবার ইনফরমেশন দেয়, কাউকে ব্যান করা হয়, শোনে না, এরকম একটা অস্থির অবস্থার মধ্যে। কিন্তু জেলা প্রশাসন বা পুলিশ প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন তো জানে যে এখানে অশ্লীল, হ্যাঁ, তারা মাঝে মাঝে দু এক জায়গার থেকে রিপোর্ট আসে। এবং এই যে কমিটিটা, যাত্রার যে সরকার যে কমিটি, সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোক আছে, তথ্য মন্ত্রণালয়ের লোক আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা বারবার বলি যে এটা আসলে সাংস্কৃতিক কোনো কর্মকাণ্ড পুলিশ দিয়ে রোধ করা না। কিন্তু আরেকটা কারণ কি, এই জায়গায় যে স্থানীয় যে রাজনৈতিক একটা বলয় থাকে, তারা এর সঙ্গে জড়িত দেখে অনেক সময় প্রশাসন কিছু করতে পারে না। আছে আছে, তারাও আছে। কারণ এখান থেকে তো সবাই লাভবান হচ্ছে। কারণ যাত্রার থেকে তো যাত্রাটা হয়তো নামে মাত্র, সেই সাথে যে আশেপাশে জুয়া খেলা হচ্ছে সেখান থেকে প্রচুর টাকা পাচ্ছে আনুষঙ্গিক। হ্যাঁ, এই জুয়া খেলার যে টাকাটা, এই টাকাটা তো সব জায়গায় ভাগ হয়ে যাচ্ছে, একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ে সব জায়গায় এটা ভাগ হয়ে যাচ্ছে। কাজে যাত্রাকে আমরা এটা নিয়ে খুব চিন্তিত। যাত্রাকে সুস্থ জায়গায় ফিরিয়ে আনা খুব কঠিন কাজ। বিশেষ করে যে অভিনেত্রীরা যারা, তারা সরে গেছে, এবং হেড পুরনো অনেক অপেরা বন্ধ হয়ে গেছে, এবং হ্যান্ডস যারা যাত্রার কনসার্ট বা যাত্রার মিউজিক একটা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই মিউজিকগুলো এখন এই মিউজিশিয়ান কমে গেছে। যেমন ওই যে ক্ল্যারিনেট, ফ্লুট, ওয়েস্টার্ন ফ্লুট, ভায়োলিন, তারপর হারমোনিয়াম, তারা যাত্রা থেকে সরে গিয়েছে। এরা নাই, এর সংখ্যায় খুব কম। যেটা হয় যে একটা টিম হয়তো 10টা যাত্রায় কাজ করতেছে, সেখানে কি করে সম্ভব ভালো কাজ করা? ঢাকায় নাটক হয়, ঢাকা নাটক নিয়ে তো অনেক কথা, ঢাকার বাইরের নাটক নিয়ে আপনাদের ঢাকার বাইরে আজকে সকালেই আমি একটা প্রবন্ধ লিখছিলাম যে আমরা ঢাকার নাটককে বাঁচাতে গিয়ে সারা দেশটাকে শুষ্ক করে ফেলেছি। যেমন ঢাকার বাইরে চট্টগ্রাম আমাদের একটা বড় কেন্দ্র, রাজশাহী একটা বড় কেন্দ্র, খুলনাতে কোনো প্র্যাকটিক্যালি কোনো নাটক হচ্ছে না, বগুড়ায় কিছু নাটক হচ্ছে। এখন যেটা হচ্ছে যে আমি যেমন সম্প্রতি মানে পশ্চিম বাংলায় দেখেছি যে যেমন ওদের অনেকগুলি স্ট্রং সেন্টার, বহরমপুর, কুচবিহার, শিলিগুড়ি, এমনকি পুরুলিয়া, বীরভূম, এই সমস্ত জায়গায় থিয়েটার এত ভাইব্রেন্ট। এবং আমি 2-3টা উৎসব উদ্বোধন করতে গিয়েছিলাম, এবং সেই উৎসবে আমি নাটক দেখার সৌভাগ্য হলো না। এবং তার স্ট্যান্ডার্ডটা কলকাতার সাথে 19 আর 20। আচ্ছা, 19 আর 20, তার মানে ঢাকার বাইরের থিয়েটারটাকে যদি আমরা রক্ষা করতে পারতাম, ঢাকার থিয়েটারের উন্নতি হতো। এবং ওখানে যেমন এই যে শীতকাল থেকে এই নভেম্বর অক্টোবর থেকে শুরু হবে ফেস্টিভ্যাল, নাট্যোৎসব, এবং এই ফেস্টিভ্যালগুলোর জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট গ্র্যান্ট দেয়, ফেস্টিভ্যাল গ্রান্ট, এবং সঙ্গীত নাটক একাডেমিও গ্রান্ট দেয়। তাতে হয় কি, একটা দল 7-8 লাখ টাকা পায়। আমরা যে বাংলাদেশ থেকে যাই বহরমপুরে, আমাদের তো নিয়ে যাওয়ার পেছনে খরচপত্র আছে, এবং কিছুটা সম্মানীয় দেয় তারা আমাদেরকে।
এই টাকাটা দিতে পারে, ভালো হোটেলে রাখে, খাওয়ায়, হ্যাঁ, ভালো ট্রেনে করে নিয়ে যায়, গাড়িতে করে নিয়ে যায়, এই টাকাটা তো এখন ওরা এটা বুঝতে পেরেছে যে কলকাতার বাইরে থিয়েটারটা যদি না থাকে তাহলে কলকাতার থিয়েটারটা হবে না। কিন্তু আমাদের এখানে অদ্ভুত একটা ব্যাপার, আমরা সবাই কিন্তু গ্রাম থেকে আসা, ছোট শহর থেকে আসা, এখন যারা থিয়েটার গত 42 বছরে আমরা যারা থিয়েটার করেছি, তাতে হয় কি চর্চার জায়গাটা থাকে কিন্তু ঢাকার বাইরে ওই মফস্বল শহরটিতে। সে যখন ঢাকায় আসে স্বপ্ন নিয়ে আসে, স্বপ্ন নিয়ে এসে হয়তো কোনো একটা দলে ঢুকে গেল, কিন্তু যতদিন সে ঢাকার বাইরে মফস্বলে থেকেছে ততদিন সে কিন্তু কন্ট্রিবিউট করেছে। আর ওখানে যারা আছে তারা, তাদের মধ্যে এরকম কলকাতায় চলে আসে অনেকে, কিন্তু ওই ওই যে মফস্বলের থিয়েটারটা, এটা কিন্তু বেগ, তার যে গতিবেগ, এটা নষ্ট হয় না। কিন্তু আমরা কোনো পেট্রোনাইজেশনের ব্যবস্থা করি নাই। বরিশালের সৈয়দ দুলাল একটা স্টুডিও থিয়েটার করার চেষ্টা করেছিল, ছোট্ট পরিসরে 50-60 জন লোক থিয়েটার দেখবে, এটা আমার কাছে খুব আদর্শ মনে হয়েছে। এবং ভারত সরকার গত রবীন্দ্রনাথের 150 বর্ষ উপলক্ষে প্রায় কয়েকশো স্টুডিও থিয়েটারের জন্য টাকা দিয়েছে। আচ্ছা, যেটা স্টুডিও থিয়েটারটাকে ওই দলটি চর্চা করবে, গবেষণা করবে এবং 100-150 লোক বসে থিয়েটার দেখতে পারে, এই ব্যবস্থাটা করবে। আমাদের এখানে তো সেটা হলো না। এবং আমরা সরকারকে বলেছিলাম যে এই ধরনের গ্র্যান্ট, ফেস্টিভ্যাল গ্র্যান্ট, প্রোডাকশন গ্র্যান্ট, এই গ্র্যান্টগুলি দেওয়া, খুব বেশি টাকা লাগে না কিন্তু তাতে কিন্তু থিয়েটার কিন্তু। এবং আমি যখন ফেডারেশনের চেয়ারম্যান ছিলাম তখন বেঙ্গল কিছু টাকা দিয়েছিল আমাকে গ্র্যান্ট দেওয়ার জন্য, অধিকাংশ আমি ঢাকার বাইরে দিয়েছি, একবার ঢাকাতে একটাও দিইনি, সবগুলো ঢাকার বাইরে দিয়েছি, যে একটা প্রোডাকশন করুক ওরা। এবং টাকা খুব বেশি ছিল না, 25,000 টাকা বা 50,000 টাকা, কিন্তু এই 25,000 টাকা ওদের কাছে বিরাট ব্যাপার। 25,000 টাকা দিয়ে একটা প্রযোজনা নামিয়ে ফেলতে পারে। তো এই যে আমাদের রাষ্ট্রের উদাসীনতা, সেই জন্য কি নাট্য সংগঠন কমছে ঢাকার বাইরে? ঢাকার বাইরেও কমছে, ঢাকায়ও কমছে। এখন ঢাকার মতো একটা, ঢাকা নারায়ণগঞ্জ মিলে 2-2.5 কোটি লোক দূষিত একটা জায়গায় আপনি শুধুমাত্র শিল্পকলা একাডেমির এখানে 3টি হল, উত্তরার লোকরা তাদের পক্ষে 2 ঘন্টা এই জ্যাম ঠেলে এসে নাটক দেখে আবার 2 ঘন্টা জ্যাম ঠেলে যাওয়া সম্ভব? পথেই 4 ঘন্টা, পথেই 4 ঘন্টা। আপনার মিরপুর অঞ্চল থেকে শিল্পকলা আসা সম্ভব, নারায়ণগঞ্জ থেকে শিল্পকলা আসা সম্ভব। সেই জন্য আমরা কিন্তু বহুদিন ধরে বলছি যে উত্তরাতে 2টি হল, মিরপুরে 2টি হল, পল্লবীতে 1টি হল, পুরনো ঢাকায় যে হলটা করেছিল, মানে সিটি কর্পোরেশন 2টো হল করলো, এ দুটোর কোনোটাই কার্যকর হলো না। একটা মহানগর নাট্যমঞ্চ, আর একটা হচ্ছে জহিরান নাট্যমঞ্চ। জহিরান নাট্যমঞ্চটা অভিনয় উপযোগী হতো আজ পর্যন্ত, ওইটার কমপ্লিট হয়েছে। হ্যাঁ, সূত্রাপুরে আজ পর্যন্ত ওটার ভাড়া কত হবে, এটা কে অ্যালটমেন্ট দিবে, কোন অফিসার আন্ডারে থাকবে, এইটাই ঠিক হয়, মালিকানাই ঠিক হয়নি, কর্তৃপক্ষ ঠিক হয়নি। 2বার উৎসব হলো, 3বার উৎসব হলো ফেডারেশনের সাথে যৌথভাবে, আমরা সেই উৎসবে গিয়ে অভিনয় করেছি। আর থিয়েটারের জন্য তো, থিয়েটার হলটার জন্য একটা অ্যাম্বিয়েন্স দরকার, সেই অ্যাম্বিয়েন্সটার কথা চিন্তা করে রাস্তার পাশে একটা থিয়েটার হল খাড়া করে দিল, তার একটু ব্রিদিং স্পেস, দর্শকরা বাইরে আসবে, আড্ডার জায়গা, বাইরে এসে আড্ডা মারবে, চা খাবে, এই এই স্পেসগুলো রাখা। বেলি রোডে যে স্পেসটা ছিল, হ্যাঁ, বেলি রোডে যে স্পেসটা ছিল, এই জন্যই তো বেলি রোড জমে গিয়েছিল। এখন শিল্পকলায় স্পেসটা আছে, সেই কারণেই এখানে হাজার হাজার লোক নাটক না দেখলেও বাইরে গিয়ে আড্ডা মারছে, ঘুরছে। তাতে মাঝে মাঝে একটু সমস্যার সৃষ্টি হচ্ছে, কিন্তু উপায় নাই। কলকাতায় তো নন্দন এবং একাডেমির ওখানে তো প্রচন্ড ভিড়। সরকারি পৃষ্ঠপোষকতা, বেসরকারি পৃষ্ঠপোষকতা, এই আমি যদি সং থেকে শুরু করি, সং, পথনাটক, তারপর হচ্ছে যাত্রা, এই জায়গাগুলিতে মানে আজকাল তো মানে কর্পোরেট রেসপন্সিবিলিটির কথা বলা হয়, সিএসআর এর কথা বলা হয়, সেই জায়গার কোনো অনুদান বা আশীর্বাদ একটা, হ্যাঁ, না আসছে না। একটা এসেছিল, প্রবল ভাবে এসেছিল, সেটা জনতা ব্যাংকের আবুল বারাকাত যখন ছিলেন, প্রচুর টাকা তিনি নাটকের দলকে দিয়েছেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড দিয়েছেন। কিন্তু ওনার সময় কিছু কমিটমেন্ট হয়েছিল, সেটাও এখনো ফুলফিল করা হয় নাই। অন্য ব্যাংকগুলো তো একেবারেই উদাসীন এইসব ব্যাপারে। বেসরকারি
সংস্থাগুলো টেলিভিশনে বিজ্ঞাপন করবে, কিন্তু নাটকে বলে যে ওটা করে আমাদের কি লাভ, রিটার্ন নাই, রিটার্ন ফেরত আসে না। হ্যাঁ, এই ফেরত আসে না কথাটাও হয়তো ঠিক নয়। কারণ হলো যে একটা একটা নাট্য মাধ্যমকে তো তাহলে আগেকালের যে জমিদাররা ছিল, যারা এতগুলি নাট্যমঞ্চ করেছে এই দেশে এবং তারা যে পেট্রোনাইজ করেছে, তো এইটা যে করেছে জমিদাররা কি জন্য করেছে, কি রিটার্ন? এটা তো টোটালি তাদের খরচের খাতা, এখান থেকে কোনো টাকা তো জমা হতো না। এটা করে সারা পৃথিবীতে, এটা করা হয় এবং উন্নত দেশগুলিতে রাষ্ট্র এগিয়ে আসে। চায়নাতে বা জাপানের যে কাবুকি, এটা আজকে ইয়াং জেনারেশন দেখবেই না। 6 ঘন্টার নাটক, 8 ঘন্টার নাটক দেখবে ইয়াং জেনারেশন, বুড়ো বুড়ো লোকরা বসে দেখছে। এবং কাবুকি তারা রেখে দিয়েছে, নো থিয়েটার রেখে দিয়েছে, বুনরাকি থিয়েটার রেখে দিয়েছে। আর আমাদের দেশের যাত্রা, আমাদের দেশের মানে এই যে সং, এগুলি তো কোনো সরকারি পেট্রোনাইজেশন পায় নাই, কোনোদিন পায় নাই। এবং রাষ্ট্র যদি সংস্কৃতিকে বাঁচিয়ে না রাখে, যেমন আমাদের দেশে কি ভয়াবহ অবস্থা দেখেন, আগামী 10 বছর পর একটা ভায়োলিন পাবেন না, ভালো ভায়োলিন বাদক পাবেন না, একটা ভালো বাঁশিওয়ালা পাবেন না। তারপরে এই যে আপনার অনেক অনেক ইনস্ট্রুমেন্ট একেবারেই হারিয়ে যাচ্ছে, যাত্রার মতো আর্ট ফর্মটা হারিয়ে যাবে, সঙ্গও হারিয়ে যাচ্ছে। আর থিয়েটার যদি পেট্রোনাইজেশন না পায়, কতদিন বলেন? 42 বছর ধরে আমরা কাজ করছি এই ফিল্ডে, এত লড়াই, এত কিছু, কিন্তু আমার জীবিকা কিন্তু অন্য জায়গায়। এটা তো আমার জীবিকা হতে পারছে না, আমি 2 পয়সা পাই না এখান থেকে। এখন একটা আগ্রাসন আছে ছোট পর্দা, বড় পর্দার ছোট পর্দা, ছোট পর্দার আগ্রাসন বলুন না, ছোট পর্দার তো উপায় নাই, তার অ্যাক্টর দরকার, অ্যাক্টরদের জীবিকা দরকার, অ্যাক্টরদের জীবিকা দরকার। এখন একটা অ্যাক্টর, একটা একেবারেই নতুন অ্যাক্টর সারাদিন অভিনয় করে যদি 1000 টাকা পায় এবং মাসে যদি তার 20 দিনের ব্যবস্থা হয়, তো তাকে আমি জোর করে ধরে রাখতে পারবো না তো। আর এখানে তো তাকে আমি 1 পয়সাও দিতে পারছি না, এটা অবাস্তব অবস্থা না? উল্টো তাকে বিনিয়োগ করতে হচ্ছে আমাদের। হ্যাঁ, আমাদের এই মিডিয়াতে অনেক অ্যাক্টর আছে যারা ডেইলি 10,000 টাকা পান, 15,000 টাকা পান, 20,000 টাকা পান, 5,000 টাকা পান, 7,000 টাকা পান। এখন তাদেরকে কিভাবে আপনি ধরে রাখবেন? হাউ ইট ইজ পসিবল? আমি যেখানে 1 পয়সাও দিচ্ছি না, এবং একেবারেই সাধারণ মানের একজন অভিনেতা, সে 2,000 2,500 টাকা পায়। 2,000 2,500 টাকা যখন পাচ্ছে প্রতিদিন এক শিফট, মানে একটা দিন, দিন। হ্যাঁ, এবং আমি যে আজকে আমার জীবিকাও তো অভিনয়, আমার জীবিকাও ওখানে প্রোডাকশন তৈরি করা, তাহলে আমি কি করব বলেন? তারপরেও আমি থিয়েটারটা করছি, কিন্তু আমার অনেক বন্ধু বান্ধব, আমার অনেক কলিগ, তারা থিয়েটার করতে পারছে না। কারণ এখন তো অর্থনীতির চাপও তো একটা বড় চাপ, এবং যারা একটু স্টার হয়ে যাচ্ছে তারা গাড়ি কিনছে, বাড়ি কিনছে, এবং কেনার পর প্রতি মাসে সেটার একটা মর্টগেজ মানি দিতে হচ্ছে। সেই টাকা দেওয়ার পরে, দেওয়ার চিন্তা যখন তার মাথায় সর্বগ্রাসী, তখন থিয়েটারটা কোথায় থাকে? তো এটা দুঃখজনক যে 42 বছর পরে আমরা, সেন্সর প্রথা উঠে গেছে, ভালো কাজ হয়েছে, মঞ্চ পেয়েছি। আর বাংলাদেশের সব জায়গায় শিল্পকলা একাডেমির উদ্যোগে মঞ্চ হয়েছে, কিন্তু সেই মঞ্চগুলি কোনোটাই অভিনয় উপযোগী না ঢাকার বাইরে। এটা কিন্তু আরেকটা সমস্যা। ঢাকার বাইরের নাট্যচর্চার ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে, সেটা তো একটা অপচয়, রাষ্ট্রীয় অপচয়, একদম অপচয়। আমরা একবার, মুস্তাফা মনোয়ার যখন ডিজি ছিলেন, আমরা একবার প্রস্তাব করেছিলাম যে মঞ্চ নির্মাণ বন্ধ করা হোক, এবং পিডব্লিউডির হাতে মঞ্চ দেওয়া যাবে না। পিডব্লিউডির যেটা হচ্ছে সেটা হলো, এরা অ্যাকোয়াস্টিক বোঝে না। অ্যাকোয়াস্টিক মঞ্চ অভিনয়ের জন্য যেটা সাউন্ড ট্রিটমেন্ট করা দরকার, অভিনয় যারা দেখবে তাদের জন্য একটা ভালো চেয়ার দরকার যারা দেখবে, এবং অভিনেতা অভিনেত্রীদের গ্রিন রুম, এবং তার পাশে সুন্দর জায়গা, এবং মঞ্চের বাইরে একটা সুন্দর ক্যাম্পাস মতো গাছপালা ঘিরে, যেখানে দর্শকরা ইন্টারভেলের সময় গিয়ে দাঁড়াবে, নিঃশ্বাস নেবে, আবার আসবে। এই ব্যবস্থাগুলো আমরা বোঝাতেই পারলাম না। এই থেকে কি মনে হয় যে আমাদের সংস্কৃতির যে বিভিন্ন, আপনি বেশ কয়েকটি বিষয় তুলে ধরলেন, যাত্রা, পথনাটক, থিয়েটার, সং, আরো যা যা বিষয়গুলোর কথা বলেন, সবকিছু একটা মানে মনোযোগের বাইরে, মনোযোগ পাচ্ছে না।
একদম সত্যি কথা বলেছেন, আমি এটা লিখেওছি, একদম মনোযোগের বাইরে। যেমন ধরেন যে প্রধানমন্ত্রী চাচ্ছেন যে এগুলার একটা, যেমন আমরা একটা স্যালারি গ্র্যান্টের কথা বলেছি, এটা ভারতবর্ষে বহু বছর ধরে আছে। সেটা হচ্ছে যে একটা গ্রুপকে 15 জন শিল্পীকে, তার মধ্যে কেউ 6,000 টাকা পাবে, কেউ 10,000 টাকা পাবে, ডিরেক্টর 20,000 টাকা পাবে। এই গ্র্যান্ট দেওয়া হবে তারা সার্বক্ষণিক নাট্যকর্মী হিসেবে, এবং এই টাকাটাও খুব কম, বছরে 9 কোটি টাকা যদি 50টা দলকে দিই আমরা। এবং প্রধানমন্ত্রী এটা ডিউ লেটার দিয়েছিলেন, সেটাও পড়ে আছে অজ্ঞাত কারণে। ওই যে সেটাই, ওই যে মনোযোগ দেওয়ার সময় নেই বা হ্যাঁ। মনোযোগ পাচ্ছে না। আপনাকে ধন্যবাদ আজকে সময় সংলাপে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপে আমাদের সঙ্গে এই আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।